সো দেখ, আমরা আজকে জয়েন্টের যে ক্লাসে এটা লস অফ মোশন বা মেকানিক্সের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক নিউটনস ল সেটা নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্টে দেখ, এই চ্যাপ্টারে সেরকম ভাবে থিওরি কিছু নেই। এটা পুরোপুরি হয়তো চ্যাপ্টারটা পুরোপুরি প্রবলেম সলভিং চ্যাপ্টার। তো থিওরি ওই জন্য আমরা কিছুই পড়বো না, প্রথম থেকে আমরা প্রবলেম প্র্যাকটিস করব। এবং বারবার বলছি, দিস চ্যাপ্টার বা মেকানিক্সের আমাদের টোটাল 5খানা লেকচার হবে, ঠিক আছে? তো এটা আমি ফার্স্ট শুরু করছি কারণ এটাই বেশিরভাগটা, মানে লেকচার 3 অবধি হয়তো এই লস অফ মোশনেরই আমি অঙ্ক করাতে থাকবো শুধু, মানে এবং শুধুমাত্র যে এই মানে এখানে যে অঙ্ক করানো হবে শুধু লস অফ মোশন থেকেই যে আসবে পরীক্ষায়, সেটা যেই মেন বল বা নিতে বল এরকম কোনো ব্যাপার নেই। এটা মেকানিক্সের এমন একটা চ্যাপ্টার যেটা পরবর্তীকালে থার্মোডাইনামিক্স বল বা অসিলেশন বল বা 12 এর যে কোনো ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটোস্ট্যাটিক আর এনি কাইন্ড অফ চ্যাপ্টারে কিন্তু এর যে কনসেপ্টটা, এর বেসিক কনসেপ্ট ফ্রি বডি ডায়াগ্রাম, যেটা সবাই জানিস 11-এ যারা পড়িস, যারা 12-এ পড়িস মোটামুটি। তো মানে 11 থেকে যারা 12-এ উঠেছিস বা যারা 12 পাস করে গেছিস, তো সেখানে বেসিক কনসেপ্ট ফ্রি বডি ডায়াগ্রাম। তো এখানে বেশি থিওরির ব্যাপার কিছু নেই, কিন্তু এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা বা কখন কি হবে সেই জিনিসগুলো কিন্তু আমার প্রত্যেকটা চ্যাপ্টারে ইউজফুল। তো আমি এটা বলতে পারি, তোদের 11-এর মেকানিক্স যে পার্টটা, এটা কিন্তু সব থেকে জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট পার্ট। মোটামুটি ধরে নিতে পারিস টোটাল কোশ্চেনের 30% কোশ্চেন কিন্তু মেকানিক্স থেকে আসবে। তো এইখানে একটা জিনিস যেটা হয়তো অনেকে ভুলে গেছি, সেইটাই শুধু আমি একবার বলে দেবো, দ্যাট ইজ সিউডো ফোর্স বা অলিক বল। সিউডো ফোর্সের গল্পটা আমি শুধু একবার রিক্যাপ করে দেবো। সিউডো ফোর্স তখন কাজ করবে যদি রেফারেন্স ফ্রেমটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হয়। এটা প্রথমত মনে রাখতে হবে। নন ইনার্শিয়াল মানে যার অ্যাক্সিলারেশন আছে, মানে অ্যাক্সিলারেশন জিরো নয়। মানে যে ইনার্শিয়াল ফ্রেম সম্বন্ধে তোদের সবারই আইডিয়া আছে, যে অবজারভারের সাথে সন্নিহিত বা অবজারভারের সাথে যে নির্দেশতন্ত্র বা কোঅর্ডিনেট সিস্টেম, তাকে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম বলছি। এবার সেই সেই রেফারেন্স ফ্রেমের যদি একটা নিজস্ব অ্যাক্সিলারেশন থাকে তখন তাকে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম বলি। এই নন ইনার্শিয়াল ফ্রেমে অলওয়েজ সিউডো ফোর্স কাজ করে। একটা ছোট উদাহরণ দিই, ধরে নেই একটা ইনক্লাইন প্লেন আছে যার উপর একটা বস্তু আছে। এবার ইনক্লাইন প্লেনটা হচ্ছে কিন্তু রেফারেন্স ফ্রেম, কারণ এর সাথে এই বস্তুটা অ্যাটাচ, ঠিক আছে? এবার ইনক্লাইন প্লেনটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমার কোনো প্রবলেম ছিল না। আমার ফর্ম কি হতো বলতো, ফ্রি বডি ডায়াগ্রাম, ওয়েট বাই এমজি সব সময় নিচের দিকে, এটা থিটা হলে সব সময় কি হবে বল, এটা আমার থিটা দেবে। তাহলে এটা কি আসবে বল, এমজি কস থিটা আসবে, আর এই দিকটা আসবে বল এমজি সাইন থিটা। ক্লিয়ার? আর এই চ্যাপ্টারের ইনিশিয়াল, এই চ্যাপ্টারে মানে এই লস অফ মোশন চ্যাপ্টারে তিনটেই অঙ্ক সলভ করা, তিনটেই কি, এক নাম্বার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, 2 নাম্বার হচ্ছে কম্পোনেন্টে সব ফোর্সকে ভেঙে দাও, 3 নাম্বার হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিকে নেট ফোর্স ক্যালকুলেট করো, আর লাস্ট হচ্ছে নেট ফোর্স ইকুয়াল টু কি লিখতে হবে বল, মাস ইনটু অ্যাক্সেলারেশন। ব্যাস, এই চারটে প্রসেস পরপর সলভ করলে, মানে ফলো করলে। আচ্ছা, আমার কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু ফ্রিকশনকে ইনক্লুড করে নেব, ঠিক আছে? তো আমরা ওইভাবে থিওরি ডাইরেক্টলি, কারণ সবাই থিওরি অল্প স্বল্প জানিস, মানে এখানে থিওরি তো বেশি কিছু আসে না, মানে এখানে দেখি অঙ্কটাই মেন, অঙ্ক করতে গিয়ে আবার থিওরি গুলো রিকাপ হয়ে যাবে। যাই হোক, এইবার তো এটা গল্প গেল। এবার এটা আবার ফিরে আসি, যদি এখন এর একটা নিজস্ব অ্যাক্সিলারেশন থাকতো, ধরে নিলাম এ প্রাইম, ইনক্লাইন প্লেনটার যদি একটা নিজস্ব অ্যাক্সিলারেশন থাকতো যার নাম দিলাম আমরা এ প্রাইম, তখন কিন্তু এই পুরো প্রবলেমটা হয়ে গেল সিউডো ফোর্সের প্রবলেম। তোরা এরকম উদাহরণ দেখতে পারিস যে আমরা ধর গাড়ির মধ্যে বসে আছি, গাড়ি যদি হট করে চলতে শুরু করে, আমরা কোন দিকে যাই বল, পেছনের দিকে যাই। তবে আমাদের পেছনের দিকে যাওয়াটা হচ্ছে কি বলতে গেলে ওয়ান কাইন্ড অফ সিউডো ফোর্স। তো সিউডো ফোর্স বস্তুর উপর কাজ করবে, কেন কাজ করবে, রেফারেন্স ফ্রেমের অ্যাক্সিলারেশনের জন্য, এবং তার ডিরেকশন ভ্যালু কত হবে, পুরোপুরি অপোজিট দিকে হবে, এবং ভ্যালু মাস দিয়ে গুণ করলেই হবে। মানে রেফারেন্স ফ্রেমের যে অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনকে বস্তুর মাস দিয়ে গুণ করব, that will be the value of pseudo force and that will act directly opposite to the direction of acceleration of the reference frame. Reference frame acceleration যেদিকে, pseudo force তার always opposite দিকে। এবার তাহলে কি হলো, এবার এই m a প্রাইমটাকে আমি ভাঙতে পারি। এখন m a প্রাইমটাকে এইভাবে ভাঙা যাবে দুটো ফোর্সে। আচ্ছা, এটা থিটা হলে এটা থিটা হবে, তাহলে এটা হচ্ছে m a প্রাইম cos থিটা, আর এদিকে চলে আসবে m a প্রাইম sin থিটা। তাহলে দেখ, এদিকে এখন দুটো ফোর্স হয়ে গেল। সিমিলারলি এদিকে mg cos থিটা পার্ট থেকে m a প্রাইম cos থিটা কি হবে বল, বাদ যাবে নেট ফোর্স বার করার সময়।
ঠিক আছে, যাই হোক আমরা অঙ্কে সেগুলো আবার ক্লিয়ারলি চলে এসে আমরা লাস্ট অবধি সলভ করবো। বাট সিউডো ফোর্সের গল্পটা বুঝতে পারলি যে রেফারেন্স ফ্রেম যেদিকে থাকবে তার উল্টো দিকে সেম অ্যাক্সিলারেশন ফোর্স যুক্ত আমাদের একটা ফোর্সকে কনসিডার করতে হবে, যার জন্য এটা হচ্ছে। এবার আমরা ইয়ারলি বেসিস অঙ্কগুলো করব, মোটামুটি 2-3টে লেকচার ধরে আমরা এই অঙ্কই করব যাতে আমাদের ক্লিয়ার হয়। আর আমি এর সাথে সাথে একটু কাইনেমেটিক্স কিন্তু ক্লাসে পড়ানো হয়ে গেছে জয়েন্টের ক্লাসে, কিন্তু যারা রিপিট দিবি তাদের পড়ানো হয়নি, সেই জন্য মাঝে মাঝে কাইনেমেটিক্সের 2-3টা অঙ্ক করতে পারি। তো বেসিক্যালি কিন্তু আমরা এই চ্যাপ্টারে কি অঙ্ক করব, নিউটনস লজ অফ মোশন এবং ফ্রিকশন, এই দুটো। ঠিক আছে, তো দেখ ফার্স্ট অঙ্ক লে a body of mass 2 kg, a body of mass 2 kg slides down with acceleration, আমি এটা শর্ট ফর্মে লিখছি, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন এই যে এখানে বলা আছে দেখ রাফ ইনক্লাইন প্লেন। এই রাফ ইনক্লাইন প্লেন কথার মাধ্যমে তোকে কিন্তু ধরে নিতে হবে যে এখানে কি আছে বল, ফ্রিকশন আছে। যদি স্মুথ বলা থাকতো তাহলে কিন্তু আমরা ফ্রিকশন কনসিডার করতাম না, যেহেতু রাফ বলা আছে তাই মনে মনে আমার কিন্তু কোশ্চেন পড়ার সাথে সাথে আমাকে ভাবনা শুরু করে দিতে হবে। ঠিক আছে, যেহেতু রাফ বলা আছে তাই সঙ্গে সঙ্গে আমার আইডিয়া চলে আসবে কি বল, যে এটার মধ্যে কি কাজ করছে, ফ্রিকশন কাজ করছে। এটার মধ্যে কি কাজ করছে, ফ্রিকশন কাজ করছে। তো সেইটাকে কিন্তু একটু ভালোভাবে আমাকে লক্ষ্য করে দেখতে হবে। একটু দাঁড়া, কি হলো, হ্যাঁ, তো রাফ ইনক্লাইন প্লেন of slope 30 degree, the external force required to take the same body up the plane with same acceleration will be, সবাই বুঝতে পেরেছিস কি বলতে চাইছে? বলেছে একটা বডি একটা ইনক্লাইন প্লেন আছে, যার ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, সেই ইনক্লাইন প্লেন বরাবর নিচের দিকে পড়ছে। ভালো কথা, তাহলে বলছে ওই বডিটাকে যদি আমি একই অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে তুলতে চাই তাহলে আমার কিন্তু কত ফোর্স কাজ করবে সেটা বার করো। তো কিভাবে হবে, আগে প্রথমে আমরা নিচেরটা আগে বার করি। যে দেখ এই একটা ইনক্লাইন প্লেন আছে যার 30 ডিগ্রি গল্পটা, তো একটা বডি যদি নিচের দিকে নামছে তা কি জন্য নামছে, এমজি নিচের দিকে, এমজি cos 30 ডিগ্রি, এমজি sin 30 ডিগ্রি, কোনো অসুবিধা নেই। নিচের দিকে নামছে রাফ প্লেন, মানে আমাকে ফ্রিকশন কনসিডার করতে হবে, তাহলে ফ্রিকশন কোন দিকে বল, এদিকে ফ্রিকশন এফ আর দিয়ে লিখছি। ফ্রিকশনের ভ্যালু কত হয় বল, মিউ ইনটু এন হয়। এনটা কি বল, এনটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স গিভেন বাই দ্য সারফেস টু দ্য বডি। বডি সারফেস কে এমজি cos 30 দিয়ে ঠেলছে, তাহলে সারফেস ও বডিকে একটা এন ফোর্স দিয়ে ঠেলবে। এবার যেহেতু এটা আমার সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া, নিউটনস থার্ড ল অনুযায়ী আমি প্রথম কি লিখতে পারি, n ইকুয়াল টু mg cos 30 ডিগ্রি। এবার সেটা লিখে দিলে ফ্রিকশনের ভ্যালু সবসময় কত হয় বল, মিউ ইনটু এন হয়। তাহলে ফ্রিকশনের ভ্যালু হয়ে গেল মিউ এমজি, মিউ কিন্তু বলা নেই অঙ্কে কোথাও, মিউ এমজি cos 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বডিটা টোটাল অ্যাক্সিলারেশন মানে টোটাল ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন কত, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন কত হচ্ছে বল, কোন দিকে নামছে, নিচের দিকে, তাহলে কোনটা বড়, mg sin থিটা বড়, তাই তো? তাহলে mg sin 30 মাইনাস মিউ mg cos 30 বাই m। কেন m করলাম, যদি আমি শুধু mg sin 30 মাইনাস মিউ mg cos 30 করতাম তাহলে কি পেতাম বল, শুধু নেট ফোর্স পেতাম। নেট ফোর্স থেকে অ্যাক্সিলারেশন পেতে গেলে আমাকে m দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার অ্যাক্সিলারেশন ইকুয়াল টু পেয়ে গেলাম দেখ g কমন নিয়ে নে, g sin 30 মাইনাস মিউ cos 30। এবং এই অ্যাক্সিলারেশনের ভ্যালু কত বলা আছে বল, 3 বলে দিয়েছে।
এই অ্যাক্সেলারেশনের ভ্যালু সম্ভবত অঙ্কটা একটা মিনিট একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, অঙ্কটা কত বলে দিয়েছে, 3 বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইবার বলেছে একটা এই একই অ্যাক্সিলারেশন নিয়ে যদি আমাকে উপর দিকে জিনিসটাকে ঠেলে তুলতে হয়, মানে তুলি আমি একটা ফোর্স দিয়ে, তাহলে প্রথম কথা আমি ছবিটা আবার আঁকছি। ক্লিয়ার? ধরে নে এই বডিটার mg sin 30, এগুলো তো একই গল্প থাকবে, এদিকে এখানে mg cos 30 আর এদিকে mg sin 30, কিন্তু এখানে ফ্রিকশনের ডিরেকশনটা উল্টো দিকে হয়ে যাবে, কারণ এই ফোর্সটা কোন দিকে দিচ্ছি বল, উপর দিকে দিচ্ছি, যাতে বস্তুটা কোন দিকে যায় বা উপর দিকে যায়, এটা কিন্তু সেকেন্ড কেস বলা হচ্ছে। তাহলে ফ্রিকশনটা কোন দিকে আছে, n তো একই ভাবে এরকম আছে, তাহলে ফ্রিকশনটা এগেন কোন দিকে কাজ করবে বল, নিচের দিকে কাজ করবে, কিন্তু ফ্রিকশনের ভ্যালুটা সেম, তাই তো। এইবার দেখ তাহলে এখানেও ফ্রিকশনের ভ্যালু কত আসবে বল, মিউ n, আর n এর ভ্যালু যদি mg cos 30 এর সাথে সমান, তাহলে মিউ mg cos 30 ডিগ্রি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার আমার এই ইনক্লাইন প্লেন বরাবর নেট ফোর্স কত হচ্ছে দেখ, f টা বড় কারণ বস্তুটাকে উপর দিকে তোলা হচ্ছে, f মাইনাস mg sin 30 প্লাস মিউ mg cos 30, এটা নেট ফোর্স। আর আমার মনে কর একদম যে একটু আগেই বোর্ডে লেখা ছিল 4টে স্টেপ, ফ্রি বডি ডায়াগ্রাম করে দেব, তারপর সব কম্পোনেন্টে ভাঙবো, কম্পোনেন্টে ভাঙার পর নেট ফোর্স বার করব, নেট ফোর্স ইকুয়াল টু কি করব বল, মাস ইনটু অ্যাক্সিলারেশন। কেন এই বডিটা এটা কি সেম অ্যাক্সিলারেশন নিয়ে উপরে তুলতে বলেছে, তাহলে m ইনটু a হবে, সেম অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে তুলতে বলেছে, তাহলে m ইনটু a হবে। এইবার ভালো করে লক্ষ্য করে দেখ, আমি a এর ব্যাপার a তো আগে থেকেই বার করে রেখেছি, কত 3, বা এইটা তুই বসাতে পারিস যেটা ইচ্ছা। তাহলে আমি যদি এটাকে আলাদা করে লিখি, f মাইনাস mg sin 30 মাইনাস মিউ mg cos 30 ইকুয়াল টু m ইনটু এই অ্যাক্সিলারেশনের জায়গায় এই পুরো ভ্যালুটা বসিয়ে দে, g sin 30 মাইনাস মিউ cos 30। দেখ দুদিক থেকে মিউ mg cos 30 টা কেটে যাচ্ছে, দুদিক থেকে মিউ mg cos 30 টা কেটে যাচ্ছে, তাহলে কত বের হচ্ছে, f ইকুয়াল টু 2mg sin 30 বের হচ্ছে, f ইকুয়াল টু 2mg sin 30 ডিগ্রি। এবার মাস কত বলে দিয়েছে বল, 2 কেজি, তাহলে আমার বসানো যাক, তাহলে 2 ইনটু 2, g এর ভ্যালু 10 বসাবি, যেই তে সব সময় 10, sin 30 এর ভ্যালু কত, হাফ, তাহলে আমার হয়ে যাচ্ছে 2 মানে 20 নিউটন, তাহলে আনসার উইল বি 20 নিউটন। সবাই টুকে নে, আনসার উইল বি 20 নিউটন। ক্লিয়ার? এটা 2018 এ এসেছিল লজ অফ মোশন জেই মেন, ঠিক আছে, মানে ফেজ 1, অনেকগুলো ফেজে তো পরীক্ষা হয়, এটা ফেজ 1 এ এসেছিল। আশা করি হয়ে গেছে, তা আমি কোশ্চেনটা মুছছি, পরে কোশ্চেনটা লিখছি। দেখ নেক্সট কোশ্চেন দেখ, বলেছে এ given object is taken n times more time to slide down a 45-degree inclined plane রাফ আছে, হ্যাঁ রাফ, then it takes in same inclination of smooth plane, then find mu। অঙ্কটা সবাই বুঝতে পারছিস? কি বলেছে, একটা ইনক্লাইন প্লেন যখন রাফ মানে ফ্রিকশন কাজ করছে, তখন ওই পুরো ইনক্লাইন প্লেনটা নাপতে যতটা সময় লাগে, ওই ইনক্লাইন প্লেনটাকে যদি আমি স্মুথ বানিয়ে দিই, মানে ফ্রিকশন না কনসিডার করি, তাতে যত নাপতে সময় লাগে, এই দুটো সময়ের মধ্যে মানে পার্থক্য হচ্ছে তাদের ইয়েটা, মানে n টাইম, মানে n গুণ সময় লাগবে, ঠিক আছে। তো সেইটা কি করে আমরা বার করব, দেখ প্রথমে তা আমরা কি করছি, প্রথমে একটা ইনক্লাইন প্লেনকে কনসিডার করছি, প্রথমে আমরা কি করছি, একটা স্মুথ ইনক্লাইন প্লেন কনসিডার করছি। ক্লিয়ার? তাহলে স্মুথ ইনক্লাইন প্লেন, তাহলে প্রথমে আমরা করছি স্মুথের জন্য,
তাহলে স্মুথ ইনক্লাইন প্লেনের জন্য কি হবে বল, বডি কোন দিকে নামবে, এদিকে কত mg sin 45 ডিগ্রি, কেন ইনক্লিনেশন 45 বলে দিয়েছে। আচ্ছা এটা mg আর এটা হয়ে গেছে mg cos 45। যতক্ষণ না ফ্রিকশন কাজ করছে এই mg cos 45 এর সিমিলারলি কোনো কাজ নেই, মানে সেরকম ভাবে কোনো কাজ নেই। mg sin 45 এর জন্য এই বস্তুটা নিচের দিকে নামছে, তাহলে অ্যাক্সিলারেশনটা কত বল, g sin 45 ডিগ্রি। এবার আমি g sin 45 ডিগ্রি, এইবার আমি ধরে নিলাম যে s ইকুয়াল টু, মানে পুরো এই ইনক্লাইন প্লেনটা ধরে নে, দৈর্ঘ্য ধরে নে s বা l যা ইচ্ছা ধরতে পারিস, s ধরে নে। আর ইনিশিয়ালি বডিটা উপর থেকে স্থির অবস্থা থেকে নামছে, তাহলে তার প্রাথমিক বেগ কত, শূন্য। তাহলে প্রাথমিক বেগ যদি শূন্য হয় তাহলে s ইকুয়াল টু কি বল, ut প্লাস হাফ a t স্কয়ার, যেহেতু u 0 তাহলে হাফ a t স্কয়ার শুধু t1 দিয়ে লিখছি আমরা যেহেতু প্রথমটা, তাহলে t1 ইকুয়াল টু 2s বাই a উইথ এ রুট সাইন। এখন এর ভ্যালু আমি যদি বসিয়ে দিই 2s বাই, আচ্ছা এটাকে বার করে নেই g বাই রুট 2, তাহলে g বাই রুট 2 যদি বসিয়ে দিই তাহলে রুটের মেথডে 2 রুট 2 s বাই g, অনেকটা এরকম ব্যাপার, ঠিক আছে। এইবার আমরা রাফটার জন্য করছি, যেখানে কি কাজ করছে বল, ফ্রিকশন কাজ করছে। তাহলে ফ্রিকশন কাজ করলে কি চেঞ্জ হবে তোরা নিজেরাই জানিস, এদিকে mg sin 45, বস্তুটা কোন দিকে নামছে, নিচের দিকে নামছে, তাহলে ফ্রিকশন কোন দিকে, উপরের দিকে, এবং তার ভ্যালু কত হবে বল, মিউ ইনটু n, মানে মিউ mg cos 45। তাহলে নেট অ্যাক্সিলারেশন নিচের দিকে যেহেতু বডিটা নামছে, তাহলে নেট অ্যাক্সিলারেশন কত, g sin 45 মাইনাস মিউ g cos 45। তাহলে a2 বা a প্রাইম দিয়ে লিখছি আমরা, সেটা কত, g sin 45 মানে হচ্ছে sin 45 এর ভ্যালু √2 বসিয়ে দিলাম, মাইনাস মিউ g cos 45, তাহলে মিউ g cos 45 এর ভ্যালু 1/√2 বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এগেইন সিমিলারলি যদি এখানে s ইকুয়াল টু হাফ a t2 স্কয়ার আমি নিই, সেখান থেকে t2 বার করি, then that will give me 2s by a prime মানে সরি a প্রাইম নিয়ে ধরে যে তুমি করছি নেক্সট মানে সেকেন্ড কেসটায়, তাহলে √2s বাই এই নিচে কি হবে বল, g বাই √2 মাইনাস মিউ g বাই √2। এবার কি বলেছে, কোনটা n টাইমস হবে বল, যে t2 is n টাইমস অফ n1। t2 ছবিগুলো একটু মুছছি, ছবিগুলো একটু সাথে সাথে আঁকার চেষ্টা করে, ছেড়ে দে, এখানে জায়গা আছে, অসুবিধা নেই। অঙ্কটা বলেছে t2 is n times of t1, তাহলে t2 square is n square of t1 square, তাহলে t2 square করলে কত চলে আসবে বল, নিচে 2s by g minus mu g, উপরে √2 গুণ হয়ে যাবে, ঠিক আছে, নিচে লসাগু টসাগু করে নিবি। আর এদিকেও চলে আসবে দেখ 2√2s by g, 2√2s by g ইনটু আর কি পড়ে থাকবে বল, n স্কয়ার পড়ে আছে, 2√2s উপর থেকে কেটে যাচ্ছে, সিমিলারলি দেখ নিচ থেকে g কেটে যাচ্ছে, তাহলে 1/1 minus mu ইকুয়াল টু n স্কয়ার পাচ্ছি, ক্লিয়ার। তাহলে 1/n স্কয়ার ইকুয়াল টু 1 minus mu, similarly mu equal to 1 minus 1/n square, that will give me n square minus 1 by n square। তাহলে mu এর ভ্যালু বা আনসার কত হবে, n square minus 1 by n square। I think সবার ক্লিয়ার, mu এর ভ্যালু কত হলো, n square minus 1 by n square, বা 1 minus 1 by n square লিখে রাখতে পারিস, তাহলে কোনো প্রবলেম নেই, তাড়াতাড়ি টুকে নে। এটা 2018 ফেজ 2। একটু অঙ্কগুলো খুঁজতে সময় লাগবে, একটু সময় লাগবে, যাই হোক অঙ্কগুলো ভালো ভালো অঙ্কই, অসুবিধা নেই। আমি এমনিও এই আজকে অনেক অঙ্ক করাবো, আগে আমি ইয়ারলি অঙ্ক করিয়ে নিচ্ছি, তারপর আমি এইচসি বারবার কিছু অঙ্ক সলভ করিয়ে দেবো, ঠিক আছে। যদি টোকা না হয় ভিডিও পজ করে টুকে নিবি। এটাও 2018 ফেজ 3। এখানে আমি শর্ট ফর্মে লিখছি কারণ অঙ্কটা অনেক বড় লেখা আছে, তো আমি ছবিটা আগে থেকে এঁকে দিচ্ছি। দেখ বলেছে m1 m2, আচ্ছা এটা m1 না, এটা শুধু m1 এর ভ্যালু বলেছে 5 কেজি, m2 এর ভ্যালু বলেছে 10 কেজি, is connected by string and frictionless spooling, the coefficient of friction। আচ্ছা এইখানে ফ্রিকশন কাজ করছে
এবং মিউর ভ্যালু বলে দিয়েছে 0.15। The minimum weight of m should be put on the top to stop the motion। আচ্ছা কি বার করতে বলেছে? Find minimum value of small m to stop motion of m2। ঠিক আছে, ভালো করে ভাব। m1 5 কেজি, m2 হচ্ছে 10 কেজি। এবার m1 টা নিচের দিকে নামবে, যার জন্য m2 টা কোন দিকে সরবে বল? বোর্ডের বাঁ দিক থেকে ডান দিকে সরবে। এবার এবং ফ্রিকশন কাজ করছে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার বলছে যে স্মল m এর ভ্যালু কত হলে, স্মল m এর ভ্যালু কত হলে আমার কি বল ওই m2 টা আর নড়বে না, মানে m2 টা কোনোভাবে স্লাইড করবে না। ঠিক আছে, এটা খুবই ইজি কনসেপ্ট এবং খুবই ইজি অঙ্ক, এত মানে বেশি কিছু কমপ্লেক্স ভাববি না। যাই এরকম ফ্রি বডি ডায়াগ্রামে অঙ্ক দিবি, আগে ফ্রি বডি ডায়াগ্রাম করে দিবি। একটা বডির জন্য ইন্ডিভিজুয়ালি করতে হয়। ফার্স্টে m1 এর জন্য করা যায়। m1 এর জন্য কোন দিকে কি কি ফোর্স কাজ করবে বল? m1g নিচের দিকে। আর দড়ি বরাবর কি কাজ করে? অলওয়েজ টেনশন। দড়ি বরাবর অলওয়েজ কি কাজ করে বল? টেনশন বা টান। টেনশন সব সময় কি হয় বল? অ্যাওয়ে ফ্রম দা বডি। টেনশন সব সময় কি হয় বল? অ্যাওয়ে ফ্রম দা বডি। তাহলে টি টা কোন দিকে বল? উপরের দিকে। ক্লিয়ার? এইবার বডিটা যদি মুভ না করে, m2 যদি মুভ না করে, স্টপ করে দিই, তাহলে m1 ও মুভ করবে না। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি তখন যখন m1 ও মুভ করছে না, তার মানে m1 ও কিসে চলে এসেছে বল? সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে চলে এসেছে। দেন ইউ ক্যান রাইট t m1g। যদি না আসতো, যদি m1 মুভ করতো একটা অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারতাম না। তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হতো? দেখ, ওখান থেকে এটা আছে যে m1g নিচের দিকে যদি বস্তুটা নামতো, m1g বড়, t ছোট, m1g - t হচ্ছে নেট ফোর্স, সেটাকে কার সাথে সমান করতে হবে? মাস ইনটু অ্যাক্সিলারেশনের সাথে সমান করতে হবে। এবার যেহেতু m1 স্টপ করে গেছে, তাহলে তার অ্যাক্সিলারেশন কত? 0। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি t m1g। তোকে তো এত জয়েন্টের পরীক্ষা তো লেখার ব্যাপার নেই, আমি তোদের কনসিডারেশন গুলো একটু বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ অনেক অঙ্কে এখানে যেমন স্টপ করে দিয়েছে বলেছে, অনেক অঙ্কে আবার কি বলবে? m1 বস্তুটা সমবেগে কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচের দিকে নামছে, তখনও কিন্তু একই গল্প হবে। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তখনও তো অ্যাক্সিলারেশন 0। তো যাই হোক, তখন অঙ্ক আসবে, আমরা দেখবো এরকম, তাই ওই জন্য আমি এভাবে শিখিয়ে রাখলাম। এইবার উপরের ক্ষেত্রেটা দেখ, মানে m2 বস্তুর ক্ষেত্রে কি কি ফোর্স কাজ করছে একটু দেখা যাক। m2 এর জন্য কি? টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য বডি। আচ্ছা, বস্তুটা এদিকে গেলে, ফ্রিকশন এদিকে, তো ফ্রিকশনের ভ্যালু কত হয়? মিউ ইনটু n। এবার n এর ভ্যালু কি? ওই সারফেসটা উপর দিকে যতটা ফোর্স দেবে, তো স্মল m টাকে যদি আমি ওর উপর চাপিয়ে দিই, তাহলে নিচের দিকে টোটাল ফোর্স কত বলতো? m2 প্লাস স্মল m ইনটু g, মানে m2 এর জন্য ভর আর m এর জন্য ভর। তাহলে টোটাল নেট ফোর্সটা বা উপরে আপওয়ার্ড ফোর্স n, সেটা এর সাথে সমান। তাহলে উই ক্যান রাইট ফ্রিকশন, এটা তো ফ্রিকশনের ভ্যালু, মিউ ইনটু m2 প্লাস m ইনটু g। এইবার ভালো করে দেখ, টেনশনটা বডির ডান দিকে, ফ্রিকশনটা বডির বাঁ দিকে। যদি ফ্রিকশনের ভ্যালু F is equal or greater than টেনশন হয়, ভালো করে বুঝবি, যদি ফ্রিকশনের ভ্যালু ইকুয়াল আর গ্রেটার দ্যান টেনশন হয়, তাহলে বডিটা মুভ করবে না। এবার বলবি দাদা ফ্রিকশন বেশি হয়ে গেলে বডিটা বাঁ দিকে মুভ করবে, এরকম কোনোদিন হয় না। ফ্রিকশনের জন্য কোনো বস্তু চলতে শুরু করতেই পারে না, ফ্রিকশনের জন্য বস্তুর মোশন অলওয়েজ ডিক্রিজ করে। ঠিক আছে, ফ্রিকশন যদি বেশি হয়, বস্তুটাকে চালাতে আমার বেশি কষ্ট হবে। গল্পটা এরকম, কিন্তু ফ্রিকশন ইজ কাইন্ড অফ ডিসিপেসিভ ফোর্স, মানে এই ফ্রিকশনের জন্য কোনোদিন কোনো ফোর্স, মানে কোনো বস্তু চলতে পারে না। ফ্রিকশনের জন্য কি হয়? কোনো বস্তুর মোশন হতে পারে। ধর একটা পাথর রেখেছিস, সেই পাথরের উপর ফ্রিকশন খুব বেশি, তার মানে এরকম না যে পাথরটা চলতে শুরু করবে। পাথরটা ফ্রিকশন বেশি মানে পাথরটাকে যদি আমাকে নড়াতে হয়, প্রচুর বেশি পরিমাণে ফোর্স দিতে হবে। আর ইকুয়াল হলে তো সাম্যাবস্থাতেই থাকবে। তাহলে ফ্রিকশনের ভ্যালু কত? মিউ ইনটু m2 প্লাস m ইনটু g শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু, t এর ভ্যালু কত পেয়েছি বল? m1g পেয়েছি। তাহলে m1g বসিয়ে দিলাম, দুদিক থেকে g কাটছে, আর m2 প্লাস m গ্রেটার দ্যান ইকুয়াল টু m1 বাই মিউ করে দে। আচ্ছা, আমাদের m এর ভ্যালু বার করতে হবে, তাই তো? স্মল m এর ভ্যালু বার করতে হবে। তাহলে স্মল m এর ভ্যালু অলমোস্ট হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু m1 বাই মিউ মাইনাস m2। এবার m1 এর ভ্যালু m2 এর ভ্যালু গুলো বসানো যাক। 5, মিউ এর ভ্যালু 0.15, m2 এর ভ্যালু কত? 10। এইবার এই ভ্যালুগুলো তুই যখন বসিয়ে দিলি, লাস্টে পাবি 23.33 কেজি, 23.33 কেজি। এবার অপশনে যেটা আছে, মানে জেনারেলি m এর ভ্যালু তাহলে কত হবে? অলমোস্ট 23.33 কেজি, মানে এত কেজি ওজনের মাস বসালে m2 টা চলবে না। আর যদি আবার এর থেকে আমি বেশিও বসাই, তাহলেও m2 চলবে না।
সবার আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে যে এর থেকে যদি আমার বেশিও বসানো হয় তাতেও কোনো যায় আসবে না, তাতেও আমার কি হবে m2 কোনোভাবে নড়বে না। ঠিক আছে, এটা গেল 2018 এর অঙ্ক। এবার আমরা 2017 তে ঢুকছি। 2018 তিনটে ফেজে তিনটে অঙ্ক করানো হলো। আর একটা ফেজে 4 নম্বর ফেজে লস অফ মোশন থেকে সেভাবে কোনো অঙ্ক আসেনি। 2017। আচ্ছা, কি বলেছে, টু পার্টিকেলস capital A and capital B of equal mass capital M are moving with same speed v as figure টা আসছি পরে, they collide inelastically। কলিশন পড়ানো হয়েছে, তাও আমি কলিশন পুরো একবার বলে দেবো, ঠিক আছে। and move as c, কলিশনে কি কি লাগবে আমি সেগুলো সব বলে দেবো। find থিটা, ছবিটা আঁকলে থিটা সি কি এই ব্যাপারগুলো বুঝতে পারবি। এটা দেওয়া আছে xy কোঅর্ডিনেট, এ একটা বস্তু আসছে 30 ডিগ্রিতে, বি একটা বস্তু আসছে 45 এ, তারা একসাথে হয়ে সি বরাবর যাচ্ছে এট অ্যাঙ্গেল থিটা। তাহলে থিটার ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, একটু আমরা কলিশন পার্টটা পড়ব, কারণ অনেকেই 11 এ ভুলে গেছিস কলিশন কিভাবে সলভ করতে হয়। আর একটা কি করব, আমি শুধু প্রসেস দেখাবো যে কলিশনের অঙ্ক কিভাবে সলভ করবে, ঠিক আছে। আর অনেকে যারা 12 পাস করে রিপিট দিচ্ছিস তারা তো ভুলেই গেছিস। তো কলিশনের অঙ্ক থাকলেই কিভাবে সলভ করব সেটা আগে দেখ। কলিশন তিন রকমের হয়, ইলাস্টিক, পার্শিয়ালি ইলাস্টিক, ইনইলাস্টিক। জয়েন্টে শুধুমাত্র ইলাস্টিক আর ইনইলাস্টিক আছে, পার্শিয়ালি ইলাস্টিক নিয়ে কোনো গল্প নেই, ঠিক আছে। তো প্রথমে কলিশনের আন্ডারে আমরা এই অঙ্কটা একটু পরে করছি, আগে কলিশনটা নিয়ে একটু বলে দিই, যারা যারা ভুলে গেছিস তাদের রিক্যাপ হয়ে যাবে। তো দেখ, ধরে নে m1 ভরের একটা বস্তু e1 বেগে চলছিল, m2 ভরের একটা বস্তু u2 বেগে চলছিল। আফটার কলিশন এ একটা ফোর্স এদিকে দিল, এ একটা ফোর্স নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী অপোজিট দিল, এটা কি হচ্ছে ডিউরিং কলিশন। আফটার কলিশন ধরে নে v1 বেগে চলছে আর এ হচ্ছে v2 বেগে চলছে, ঠিক আছে। তো এখানে প্রথম আমাকে যেটা একটা জিনিস ডিফাইন করতে হয়, যাকে বলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, সেটার ভ্যালু হচ্ছে, মানে সেটার মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন, সরি বাই, এটা মনে রাখবি, রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন বাই রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তো রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন মানে হচ্ছে v2 মাইনাস v1, আর রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে হচ্ছে u1 মাইনাস u2। তাহলে e ইকুয়াল টু অলওয়েজ মনে রাখবি v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এই e এর ভ্যালুর উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা কলিশন গুলোকে তিনটে ভাগে ভাগ করতে পারি। e এর ভ্যালু যখন 1 হয় তখন তাকে আমরা বলি ইলাস্টিক কলিশন, e এর ভ্যালু যখন 0 হয় তখন তাকে আমরা বলি ইনইলাস্টিক কলিশন, আর e এর ভ্যালু যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে তখন তাকে আমরা বলি পার্শিয়ালি ইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন একটা গল্প আছে যে এই বডিটা কি হয় একসাথে সংযুক্ত হয়ে যায়, মানে দুটো বডি কি হয়, ইনইলাস্টিক কলিশনটা একটু আমি বলে রাখছি যে এখানে ধর u1 একটা বেগে আসছে, একটা u2 বেগে আসছে, আফটার কলিশন কি হবে, এরা দুজনে মিলে একটা কমন বডি তৈরি করবে, ঠিক আছে, যেটা এই অঙ্কটাতেও হচ্ছে।
মানে একটা একসাথে জুড়ে যাবে, তখনই তাকে ইনইলাস্টিক কলিশন বলে। তো অঙ্কে যখন ইনইলাস্টিক কলিশনের গল্প বলা থাকবে, তার মানে তোকে সঙ্গে সঙ্গে ধরেই নিতে হবে যে আফটার কলিশন বডিগুলো কিন্তু একসাথে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার অঙ্ক আমার কথা আসছে যে আমি কলিশনের অঙ্ক সলভ করবো কি করে। এইগুলো তো সব ডেফিনেশন টাইপস গেল বা হ্যানা ফ্যানা গেল, ঠিক আছে। কলিশন সলভ করবো কি করে, সেইখানে হচ্ছে একটাই সলভিং প্রসেস কলিশনের। কলিশন যেরকমই হোক না কেন, মানে ইলাস্টিক হোক, পার্শিয়ালি ইলাস্টিক হোক বা ইনইলাস্টিক হোক, তাহলে আমার সবসময় কি সূত্র দ্বারা মেনে চলবে, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ মোমেন্টাম। মানে m1e1 প্লাস m2u2 শুড বি ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। প্রাথমিক ভরবেগের যোগফল শুড বি ইকুয়াল টু অন্তিম ভরবেগের যোগফল। এই সূত্রটা সেটা যেরকম টাইপ অফ ইলাস্টিক কলিশন, মানে যেরকম টাইপ অফ কলিশনই হোক না কেন, ইলাস্টিক, নন ইলাস্টিক বা পার্শিয়ালি ইলাস্টিক, এটা কিন্তু সব সময় মেনে চলবে, এটা কিন্তু সব সময় মেনে চলবে। তো এইটা আমি কিন্তু সব রকম কলিশনের প্রথম, মানে চোখ কান বুঝে যখনই কলিশন হচ্ছে চোখ কান বুঝে এই ইয়েটা লিখে দিবি, তাহলে দেখবি কোথাও না কোথাও কাজে লাগছে। আর শুধুমাত্র ইলাস্টিক কলিশনের জন্য, বারবার বলছি, শুধুমাত্র ইলাস্টিক কলিশনের জন্য কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি লাগানো যেতে পারে। কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি, মানে একমাত্র ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় কি, হাফ m1e1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার শুড বি ইকুয়াল টু হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 স্কয়ার। ক্লিয়ার? এই দুটো ল ইলাস্টিক কলিশনের জন্য অ্যাপ্লিকেবল, আর শুধুমাত্র ফার্স্ট লটা প্রত্যেকটা কলিশনের জন্য অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? প্রত্যেকটা কলিশনের জন্য অ্যাপ্লিকেবল। আর যদি এরকম ওয়ান ডাইমেনশন না থেকে টু ডাইমেনশন কলিশন হয়, মানে ধর কেউ এক্স ওয়াই প্লেনে এসে কোলাইড করছে, তখন কি করব আমরা, মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টামই কাজে লাগাবো, কিন্তু দেখ অ্যাক্সিস বরাবর ভেঙে নেব। তো সেইটা আমরা দেখব। ক্লিয়ার? তোমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো। আচ্ছা, এ বডির মোমেন্টাম, ভরবেগ কোন দিকে, যেদিকে ভর বেগ থাকে সেদিকেই ভরবেগ বা মোমেন্টাম সেদিকে, তাহলে এ মোমেন্টাম এদিকে, ঠিক আছে। এইবার তাহলে আমি একে কি কি ভাবে ভাগ, মানে এগুলোকে আমি ভেঙে নিই আগে। ক্লিয়ার? এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। তো দেখ এর পি যদি এদিকে হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বল আমার, 60 ডিগ্রি। তাহলে এই বরাবর হবে বল পি cos 30, এটা 30 হলে এটা 30, একান্তর কোণ। এটা কি হবে বল, পি sin 30। এ এ দিয়ে লিখি, হ্যাঁ, তাহলে এ বডি বুঝতে পারবি। সিমিলারলি বি বডির এদিকে, তাহলে এটা হবে বল পিবি cos 45, এগেন ওই একান্তর কোণ, আর এটা পিবি sin 45। আচ্ছা, যখন একসাথে হয়ে গেছে, ইনইলাস্টিক কলিশন মানে কি একটাই বডি হয়ে গেছে, তাহলে এখন সি একটাই বডি, তাহলে এই একটা বডি এই দিকে কত থাকবে বল, সি cos থিটা, এদিকে থাকবে বল সি sin থিটা। এইবার একটা অ্যাক্সিস বরাবর দেখা যায়। প্রথমে আমরা কি করছি বল, অ্যালং এক্স অ্যাক্সিস দেখছি, অ্যালং এক্স অ্যাক্সিস মোমেন্টাম কনজারভেশনকে লাগাচ্ছি। অ্যালং এক্স অ্যাক্সিস দেখলে পি এ sin 30 কোন দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, পিবি sin 45 কোন দিকে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, পিবি এর পিসি দিয়ে দে, বেকার সি সি লিখে লাভ নেই। আর পিসি cos 30 cos থিটা কি রকম বল, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে কলিশনের পূর্বে মোমেন্টাম কি ছিল বল, পি এ sin 30 প্লাস মাইনাস পিবি sin 45 ডিগ্রি। কেন, ভালো করে দেখ, পিবি sin 45 ডিগ্রিটা উল্টো দিকে না, পিবি sin 45 ডিগ্রিটা তো উল্টো দিকে, সেই জন্য নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর অলওয়েজ মোমেন্টামস এর ভেক্টর কোয়ান্টিটি ডিরেকশন কনসিডার করতে হবে, ইকুয়াল টু কলিশনের পর একটাই মোমেন্টাম আছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, পিসি cos থিটা। এবার মোমেন্টাম মানে কি, মাস ইনটু বেগ, মাস ইনটু বেগ। তাহলে এখান থেকে আমি পাবো m, আচ্ছা ভেলোসিটি কিছু বলা ছিল অঙ্কে, আর সেম স্পিড v বলে দিয়েছে, মাসও সেম বলে দিয়েছে। তাহলে mv sin 30 মাইনাস mv sin 45 ডিগ্রি ইকুয়াল টু, এটাকে pc cos 30 রেখে দাও আপাতত, তার কারণটা পরে বুঝবে, আমি থিটাটা বার করতে বলেছে তাই তো, সেই জন্য না
সেই জন্য cos 30 ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল অফ ভ্যালু অফ থিটা। ঠিক আছে, অসুবিধা। এবার y অ্যাক্সিস বরাবরটা দেখ, যদি আমরা অ্যালং y অ্যাক্সিস কনসিডার করি, অ্যালং y অ্যাক্সিস উপর দিকে পজিটিভ, দুটোই পজিটিভ আর এটাও পজিটিভ, তাহলে PA cos 30 প্লাস PB cos 45 ইকুয়াল টু PC sin থিটা। এবার একটাকে একটা দিয়ে ভাগ করে দে, এই 2 কে এটাকে ধরে নে 1 নম্বর ইকুয়েশন, এটাকে ধরে নে 2 নম্বর ইকুয়েশন, 2 ভাগ 1 করে দে, তাহলে tan থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আমি দেখ PA cos 30 প্লাস PB cos 45 বাই PA sin 30 মাইনাস PB sin 45। এবার তুই যদি ভ্যালুগুলো বসাস PA এবং PB দুজনের ভ্যালু দেখ mv করে, কারণ PA এবং PB কি বোঝাচ্ছে, ভরবেগকে কনসিডার করছে। এবার ভরবেগের তো দুটোরই ভ্যালু মাস ইনটু ভেলোসিটি মানে m ইনটু v শুধু, তাহলে mv উপর দিয়ে কেটে যাবে, তাহলে বেসিক্যালি পড়ে যাবে কত বল, cos 30 প্লাস cos 45 ডিগ্রি প্লাস sin 30 মাইনাস sin 45 ডিগ্রি। তো এবার এই cos 30 cos 45 sin 45 এর ভ্যালুগুলো বসাবি, ভ্যালুগুলো বসানোর পর পড়ে থাকবে দেখবি √3 প্লাস √2 ইনটু 1 মাইনাস √2, তাহলে tan থিটা ইকুয়াল টু এটা হবে, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স করে। এবার অপশনগুলোই ছিল আমার, থিটা বার করতে বলেছিল কিন্তু অপশনগুলো দেওয়া ছিল যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স √3 প্লাস √2, মানে এটা অপশন সি দেওয়া ছিল, আমি তো অপশন ডি নিয়ে নেব, তো tan ইনভার্স করে এরকম ভেতরে বড় বড় আনসার গুলো লেখা ছিল। তো সবাই বুঝতে পেরেছিস কিভাবে হলো অঙ্কটা? সবাই ক্লিয়ার? নেক্সট দেখ, এটা 2017 গেল, 2017 আর একটা পেজে কিছু আসেনি, আমি একটু সময় দিচ্ছি তোদের লিখে নেওয়ার জন্য, আমি অঙ্কগুলো একটু খুঁজে রাখি। তার সেকেন্ড ফেজেও কিছু আসেনি সেভাবে, লস অফ মোশন থেকে ডাইরেক্টলি আসবে খুব কম, মানে এটার অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি, বুঝতে পারছিস তো, মানে অনেক জায়গায় লাগে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে, এ পার্টিকেল অফ মাস m is acted upon a force F equal to capital R by T square Vt if it is experimentally tested by observing, ভালো অঙ্ক, by observing motion, মানে এরকম অঙ্ক তোরা আগে কোনদিন দেখিস নি, starting from rest the best way is to plot, এটা আমি অপশনগুলো দিচ্ছি নাহলে তোরা অঙ্কটা বুঝতে পারবি না। অপশন এ log v এগেইনস্টটাকে আমি শর্ট ফর্মে লিখছি, 1/t v against t square log v against 1/t square log v against t। অঙ্কটা বল, একটা পার্টিকেলের উপর ফোর্স কাজ করছে যেখানে ফোর্সের ভ্যালুটা হচ্ছে r বাই টি স্কয়ার vt, যেখানে r টা ধরে নিতে পারিস তুই একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, v টা ভেলোসিটি আর t টা হচ্ছে টাইম। এবার বলছে এরকম ফোর্সের জন্য যে বডিটা চলবে সে যে কোনো একটা দিকে র্যান্ডমলি চলতে পারে, সেটা আমি জানি না,
মানে কোনো একটা ভাবে সে মোশনে আছে, সেইটাকে যদি আমি এক্সপেরিমেন্টালি দেখতে চাই যে কোন দিক বরাবর আছে এবং সেটাকে যদি আমি প্লট করতে চাই, তাহলে প্লট করলে কোন গ্রাফটা আমার মানে কোন প্লটিংটা মানে ভি ভার্সেস টি স্কোয়ার না লগ ভার্সেস মানে কোন গ্রাফটা আমার ঠিকঠাক আসবে, মানে ঠিক কার্ভ হিসাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। মানে দেখ কার্ভ মানে আমার একটা বেঁকাচোরা কার্ভ এরকম চলে আসলো, যে কোনো একটা পয়েন্ট বসিয়ে বসিয়ে গেলাম এরকম, তাহলে তো আমার সেটাকে আমি স্টাডি করতে পারবো না। আমার না স্ট্রেট লাইন মানে একটা স্ট্রেট লাইন বা হাইপারবোলা প্যারাবোলা মানে যে জ্যামিতিক আকারগুলো আমরা পড়ে এসেছি সেইগুলো যাতে বুঝতে পারি এই রকম আমরা করতে পারবো। তো যাই হোক, আমার তো যেটা দেওয়া আছে আমাকে সেটা দিয়ে শুরু করতে হবে। এগুলো সলভ করার একটাই প্রসেস, দেখ দেখিয়ে দিচ্ছি। ভিটি, এবার ভি মানে ভিটি মানে হচ্ছে ভি তো টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, সেই জন্য ভিটি দিয়ে দেখা হয়েছে। তাহলে এফ ইকুয়াল টু কত, মাস ইনটু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনকে কি লেখা যায় বল, ডিভিডিটি লেখা যায় আর বাই টি স্কয়ার ভিটি। এবার আমি ইচ্ছা করে কি করছি, ডিভির নিচে ভি কে নিয়ে চলে আসছে, কারণ একই কোয়ান্টিটি। ইন্টিগ্রেশন তোরা মোটামুটি সবাই শিখেছিস এতদিনে, আর বাই এম আর ডিটিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, ডিটি বাই টি স্কয়ার রেখে দিলাম। এবার দুদিকে আমি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশনের লিমিটটা একটু বুঝবি, ঠিক আছে? আর লিমিট না বুঝলে অসুবিধা নেই, আমি পরে স্ট্রেট লাইন দিয়ে চলে আসবো। আচ্ছা, ডিভি বাই ভি কি দেবে বল, এলএন ভি দেবে, অসুবিধা নেই। আর এটা কি দেবে বল, 1 বাই টি স্কয়ার এর ইন্টিগ্রেশন কি হবে বল, মাইনাস 1 বাই টি। তাহলে 1 বাই টি স্কয়ার এর ইন্টিগ্রেশন দেবে মাইনাস 1 বাই টি। আর তার জন্য একটা কি থাকবে বল, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে। তার জন্য একটা কি থাকবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে। এইবার ভালো করে দেখ, আমাকে কি বলেছে, রেস থেকে শুরু করেছে, তাই তো? রেস থেকে মানে t ইকুয়াল টু 0 সময় ভেলোসিটি 0 ছিল, ঠিক আছে? t ইকুয়াল টু 0 সময় ভেলোসিটি 0 ছিল। বা এত কিছু যদি তুই নাও কনসিডার করিস, দেখ এখানে আমার অপশন এ টা কারেক্ট হবে। কারণ কি, log v ইকুয়াল টু মাইনাস সামথিং প্লাস c চলে আসে, মানে এটা y, এটাকে আমি লিখতে পারি মাইনাস আর বাই এম টাকে বাইরে করে দে, 1 বাই টি টা এরকমই রেখে দে প্লাস c। আমি যদি এত কিছুও না ভাবি, এটাকে ln রাখ আপাতত, এই জিনিসটাকে যদি আমি y কনসিডার করি, এই জিনিসটাকে যদি আমি x কনসিডার করি, তাহলে এটা m আর এটা c। এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন দিচ্ছে না, রিপ্রেজেন্ট করছে না, y ইকুয়াল টু mx প্লাস c। m টা হয়তো স্লোপটা নেগেটিভ, তাতে আমার কি যায় আসে, সেটা তো আমার মূল গল্প না। আমাকে বলেছে কোন গ্রাফটা দিলে আমার ঠিকঠাক আমি স্টাডি করতে পারবো। এই স্ট্রেট লাইনটা নেগেটিভ স্লোপ মানে উল্টো দিক দিয়ে স্ট্রেট লাইন আঁকতে হবে। নেগেটিভ স্লোপের স্ট্রেট লাইন তোরা আঁকতে জানিস সবাই মোটামুটি, তো আমার তাতে কোনো যায়, তাহলে আমার কি হবে, অপশন এ উইল বি দা কারেক্ট অপশন। ক্লিয়ার? হয় বুঝতে পেরেছিস কিভাবে করা হলো? নেক্সট, a rocket এবং এটা একটু বড়, হ্যাঁ বিশাল বড়, is fired from earth with acceleration 2g on inclined plane inside the rocket of theta an object is placed. Find minimum value of mu such that body does not move. মানে অঙ্কটা কি বলতে চাইছে বুঝতে পেরেছিস? একটা রকেটকে পৃথিবীর ওপরের দিকে ছোড়া হয়েছে বাইরের দিকে, কত অ্যাক্সেলারেশন নিয়ে 2g, এই যে সিউডোকোসে একটা অঙ্ক চলে এসেছে সেটা বোঝাচ্ছি তোদের। এইবার সেই রকেটটার তো উঠছে ভালো কথা, সেই রকেটটার ভেতরে একটা ইনক্লাইন প্লেন আছে এবং সেই ভেতরের ইনক্লাইন প্লেনটার তার ওপর একটা বডিকে রেখেছি। তা বলেছে মিউ এর ভ্যালু মিনিমাম কত হলে ওই বডিটা পড়বে না। আর একবার বোঝাচ্ছি, ছবি না আঁকলে তোরা হয়তো জিনিসটা ক্লিয়ার হবে না। কি বলেছে দেখ, একটা ইনক্লাইন প্লেন আছে, ইনক্লাইন প্লেনটা পুরো সিস্টেমটা একটা রকেটের মধ্যে আছে, যে রকেটটা উপর দিকে 2g স্পিড নিয়ে যাচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে রকেটটা ইনক্লাইন প্লেনের সাথে অ্যাটাচড, ইনক্লাইন প্লেনের সাথে বডিটা অ্যাটাচড। তাহলে রেফারেন্স ফ্রেমের অ্যাক্সিলারেশন কত বুঝতেই পারছিস, এখন রেফারেন্স ফ্রেমের গল্প চলে আসবে। এটা অনেকটা লিফট প্রবলেমও ভাবতে পারিস। লিফটের ভেতরে আমি যখন নিজে থাকি, এই যে লিফট,
লিফট যখন উপর দিকে ধরে না এই অ্যাক্সেলারেশন নিয়ে ওঠে, আমি মানুষটা লিফটের ভেতরে দাঁড়িয়ে আছি, আমার নিজের একটা ওয়েট আছে mg, আর এ উপর দিকে যাওয়ার জন্য নিচে আর একটা সিউডো ফোর্স পড়ে বল ma, এবং টোটাল তাই আমার ফোর্স মনে হয় m ইনটু g প্লাস a। তাই আমি যখন লিফট উপরের দিকে ওঠে তখন নিজেকে কি মনে হয় বল, ভারী মনে হয়। এগুলো তো আগেও পড়েছিস তোরা। তো গল্পটা হচ্ছে এখানে সিমিলারলি, তাহলে সিমিলারলি এখানে আগে দেখ, প্রথমে এই বডিটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, নিচের দিকে কত হবে বল, mg হবে। কিন্তু শুধু কি mg হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ এই 2g এর জন্য আরেকটা আসবে না, m ইনটু 2g। এটাই আমার কি পার্ট বল, এটাই আমার সিউডো ফোর্সের পার্টটা বা অলিক বলের পার্টটা। তাহলে টোটাল এখানে কত ফোর্স বলতো, 3mg ফোর্স আসছে। ঠিক আছে, এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা কি চলে আসবে, 3mg cos থিটা, এটা চলে আসবে 3mg sin থিটা। বডিটাকে কি বলে, ফিক্স রাখতে হবে, তাই বডিটা না চায় না নিচের দিকে নামতে, তাহলে ফিক্সড কে রাখবে বল, ফ্রিকশন লাগবে। ফ্রিকশনের ভ্যালু কত, তখন থেকে করে যাচ্ছি মিউ ইনটু n, মানে মিউ ইনটু 3mg cos থিটা। এবার এই দুটো ভ্যালু যদি সেম হয়, এই দুটো ভ্যালু যদি সেম হয় তাহলে আমার কি হয়ে যাবে বল, তাহলে আমার জিনিসটা মানে দাঁড়িয়ে যাবে, মানে ইকুইলিব্রিয়ামে যাবে। কারণ এই বরাবর 3mg sin থিটা, এই বরাবর মিউ 3mg sin থিটা, বাঁ দিকে 3mg sin থিটা, ডান দিকে মিউ 3mg cos থিটা। তো এই দুটো যদি ইকুয়াল হয় তাহলেই বডিটা স্টপ থাকবে। তো টু স্টপ দা বডি আমার মিউ ইনটু 3mg cos থিটা should be equal to 3mg sin থিটা, এটা হতে হবে। তাহলে মিউ এর মিনিমাম ভ্যালু কত হতে হবে বল, tan থিটার সাথে সমান হতে হবে। দ্যাট উইল বি মাই আনসার। খুব ইজি অঙ্ক, কিন্তু অঙ্কগুলো দেখে হয়তো অনেকে ভাববে অনেক কিছু আছে, তাতে ঘাবড়ে যাবে। এই অঙ্কটা খুবই ইজি, দেখি যে কিভাবে কনসিডার করা হলো, মানে কিভাবে এটাকে করা হলো। তাড়াতাড়ি টুকে নে, তারপরে আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক দেখ, এই অঙ্কটা হয়তো আমি নর্মাল ক্লাসে করিয়েছিলাম, জয়েন্টেরই ক্লাসে। এই বছর যারা 11 থেকে 12 এ উঠেছিস তাদের। তাও দেখ, দুটো বডি ওয়েট বলা আছে, এর ওয়েট বলা, আমি শর্টে লিখছি অঙ্কগুলো, 20 নিউটন, বি এর ওয়েট বলা আছে 100 নিউটন। কি বলেছে, এফ ফোর্স দিয়ে কি করা হচ্ছে, তাদেরকে প্রেসড করা হচ্ছে এগেইনস্ট দ্য ওয়াল, দে আর প্রেসড এগেইনস্ট দ্য ওয়াল বাই ফোর্স এফ। ঠিক আছে, এবার বলেছে এ এবং বি এর মধ্যে ফ্রিকশন 0.1। এটাকে আমি ফাঁকা করে এঁকেছি, বাট ব্যাপারটা জিনিসটা এরকম নেই, মানে ইচ্ছা করে আলাদা বোঝানোর জন্য এখানে এঁকেছি। ঠিক আছে, তো এখানে মিউ কত বলে দিয়েছে, বা ফ্রিকশন আছে তাই মিউ বলে দিয়েছে 0.1। আর বি আর ব্লকের, বি আর দেওয়ালের মাঝখানে, এই যে আমার দেওয়াল, এইখানে মিউ এর ভ্যালু কত বলেছে 0.15, দুটো আলাদা। তাহলে কি বার করতে বলেছে, ফাইন্ড দা ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড বাই দা ওয়াল অন দা ওয়াল। তাহলে ফাইন্ড frictional force applied by wall on block B। বলছে বি ব্লকের উপর ওয়াল কতটা ফ্রিকশন দিচ্ছে বা ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে সেটা তোমরা বার করো। তো সবার আগে ফ্রি বডি ডায়াগ্রাম বা কি বলতে চেয়েছে সেটা ক্লিয়ার কিনা একটু আমরা দেখে নিতে চাই। দেখ, অঙ্কটা খুবই ইজি, মানে এত কিছু এই যে মিউ ফিউ বলা আছে বা এত কিছু বলা আছে, এত কিছু দরকারই নেই। মানে অঙ্কটা জাস্ট তোদের একটু ভেলকি খাওয়ানোর জন্য অঙ্কটা দিয়েছে। দেখ কিভাবে করবো আমরা। তাহলে আমার বেসিক্যালি দুটো ব্লককে আমরা আটকে রেখেছি, এ আর বি কে, তাই তো। এ এর ওজন কত 20 নিউটন, বি এর ওজন কত 100 নিউটন। এদিকে এফ ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত 120 নিউটন। টোটাল ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 120 নিউটন। আর এইখানে একটা ফ্রিকশন কাজ, কারণ এটা পড়ে যাওয়ার টেন্ডেন্সি কোন দিকে বল, নিচের দিকে।
তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? সবসময় মোশনের অপোজিট দিকে, মানে উপরের দিকে। এর বলি দাদা এখানেও তো একটা ফ্রিকশন কাজ করা উচিত। হ্যাঁ এখানেও একটা ফ্রিকশন কাজ করবে, কিন্তু আমার সেটা চিন্তা ভাবনা করে লাভ নেই আপাতত, কারণ আমার অঙ্কটায় ওসব বার করতেও বলেনি যে এ আর বি এর মধ্যে কতটা ফ্রিকশন কাজ করছে, ঠিক আছে? আমাকে বলেছে যে তোর ওয়াল বি কে কত দিচ্ছে। এবার দেখ, ফর ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম অঙ্কটা এতটা ইজি। ফর ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম এফ বি এর ভ্যালু 120 নিউটন হতে হবে না? আরে আমি তো এই বডিটাকে ফোর্স দিয়ে এখন একটা বডি ভাবে নিচ্ছি, এভাবে ভাব, দুটো আলাদা আলাদা বডি না ভেবে এটাকে একটা বডি ভাব। আমি যখন প্রেসার দিচ্ছি, মানে একটা ফোর্স দিচ্ছি, তখন আমি দুটো বডিকে একসাথে ধরে রাখার চেষ্টা করছি না? তাহলে দুটোর জন্য দুটোর ওয়েটই যখন নিচের দিকে, আমি চাইছি ওপরের দিকে এমন একটা ফোর্স কাজ করুক যাতে দুটোর ওয়েটই ব্যালেন্সিং হয়। আর উপরের দিকে একমাত্র এইখানেই ফোর্সটা কাজ করবে। তুই বলি দাদা এ আর বি এর মাঝখানেও তো ফ্রিকশন হতে পারে, কিন্তু এ আর বি এর মাঝখানে এই জন্যই আমরা ফ্রিকশনকে কনসিডার করছি না সেভাবে, কারণ অঙ্কটাতে আমরা এ কে যখন প্রেস করব বি এর সাপেক্ষে, তখন এ আর বি একটাই বডি হিসেবে কনসিডার হবে। মানে এ যদি বি এর সাপেক্ষে খুব ছোট হতো সাইজে, তাহলে হয়তো স্লিপ করার গল্প ছিল, কিন্তু এ আর বি এর ডাইমেনশন যেহেতু অলমোস্ট ইকুয়াল, এটা বাড়িতে প্র্যাকটিক্যালি করে দেখবি, এদের দুজনের মধ্যে স্লিপ হওয়া, বুঝতে পারছিস তো? বি এর সাপেক্ষে এর নিচের দিকে স্লিপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং প্রথম কথা হচ্ছে সবটাই প্রেসারটাই বি আর ওয়ালের মধ্যে পড়বে। বি যদি কোনোভাবে স্লিপ করে তাহলে এ আর বি দুজনেই পড়তে শুরু করবে। তাহলে এফ বি বা ভার্টিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য ফ্রিকশনের ভ্যালু কত হতে হবে? 120 নিউটন হতে হবে। তো উত্তরটা 120ই হবে। তো এই জন্যই বললাম যে অঙ্কটা খুবই ইজি, কিন্তু এইটুকুনি ভাবনা চিন্তা করাটা একটু কঠিন। সেই জন্য অঙ্কগুলো করিয়ে দেওয়া হচ্ছে, যাতে তোদের এইগুলো মানে আইডিয়া থাকে যে অঙ্ক এইভাবেও সলভ করা পসিবল, ঠিক আছে? অঙ্কটা এমন কিছু নেই। নেক্সট অঙ্ক দেখ। বলছে a block of mass m is placed on a surface where y equal to x cube by 6 if সম্ভবত এটাও করে দিচ্ছি mu equal to 0.5 find maximum height above ground at which the block can be placed without slipping. অঙ্কটা বলছে এমন একটা ইনক্লাইন প্লেন আছে যার এক্স ওয়াই এর ইকুয়েশনটাই এরকম, মানে সে কিন্তু ইনক্লাইন প্লেনটা একদম যে মানে যেরকম এতক্ষণ আমরা ইনক্লাইন প্লেন আঁকছিলাম সেই রকম ব্যাপারটা কিন্তু নয়। তো সেই জন্যই আমরা ওই জন্যই বলছি কিউবের গ্রাফ তোরা অনেকেই জানিস, অনেকে জানিস না, যারা জানিস তারা দেখবি এরকম একটু হয়। তো এই হচ্ছে আমার x কিউব বাই 6 এর গ্রাফ অনেকটা। তাহলে মানে বলছি এই বডিকে কতটা অবধি তোলা যাবে, মানে রাখা যাবে যে পজিশনে যে স্লিপ খাবে না। ধর আমি এখানে রাখলাম, তাহলে অবশ্যই স্লিপ খেয়ে যেত, কেন ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা খুব বেশি হয়ে যাচ্ছে। এইবার আমাকে বার করতে বলেছে y এর ভ্যালু কত হলে, মানে আমি কোন পজিশনে, ধর এই পজিশনে রাখলাম যেখানে y এর ভ্যালু এটা আর x এর ভ্যালু এটা, যে যাতে অলমোস্ট এরকম ধর ইনক্লিনেশনটা খুব কম আসছে, যাতে এত কম ইনক্লিনেশনে কি হয় বল, নিজেই স্থির অবস্থায় থাকতে পারে, নিজে থেকে স্থির অবস্থায় থাকতে পারে। তো তার জন্য আমাকে কি করতে হবে দেখ। আচ্ছা আমাকে বল যে এই বস্তুটা কেন স্থির অবস্থায় থাকতে পারে। যদি এই বস্তুটার উপর ক্রিয়াশীল, এটাকে যদি আমি খুব স্মল ধরি তাহলে অলমোস্ট একটা স্ট্রেট লাইন ইনক্লিনেশন মানে ইনক্লাইন প্লেন ধরতে পারি, তাহলে তখন আমরা কি করতে পারি, এই দিকে এর উপর ফোর্স কত হবে বল, mg sin থিটা। এই যে এই ছোট থিটা এটাকে আমি আচ্ছা বড় করে আঁকছি, এই খুব স্মল ইনক্লিনেশন, ঠিক আছে? তাহলে এদিকে কত হবে বল, mg sin থিটা, এটা থিটা হবে, আর এদিকে ফ্রিকশন কাজ করবে মিউ mg cos থিটা, অনেকক্ষণ ধরে করছি। তাহলে এই লিমিটিং ফ্রিকশনের গল্প, মানে বডিটা স্টপ করবে যখনই মিউ এর ভ্যালু কার সাথে সমান হবে বা tan থিটার সাথে সমান হবে। এটা তো আমরা অনেকক্ষণ ধরে একটা অঙ্ক তো এটা প্রুফ হলো, ঠিক আছে? এবার কি বলে দিয়েছে অঙ্কটাতে, y ইকুয়াল টু x কিউব বাই 6 বলে দিয়েছে। তাহলে যদি আমি dy dx বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমার ভ্যালুটা কত আসবে বল, x স্কয়ার বাই 2 আসবে। তাহলে x স্কয়ার বাই 2 আসলো।
এবার আমরা সবাই জানি ডিওয়াইডিএস কি বোঝায় কোনো গ্রাফের, স্লোপকে বোঝায়। স্লোপ মানে কি বল, ট্যান থিটা। স্লোপ মানে কি বল, ট্যান থিটা। এবার ট্যান থিটার জায়গায় কি বসানো যেতে পারে বল, মিউ বসানো যেতে পারে। তাহলে মিউ এর ভ্যালু কত বসানো যেতে পারে বল, 0.5 অঙ্কে বলে দিয়েছে। তাহলে x স্কয়ার এর ভ্যালু 1, তাহলে x এর ভ্যালু কত হবে বল 1। x স্কয়ার এর ভ্যালু যদি 1 হয়, x এর ভ্যালু 1, তাহলে y এর ভ্যালু কত হবে, এই আমি তো ইকুয়েশনটা সবাই মেনে চলছে, x³/6 প্রত্যেকটা পয়েন্ট, এই ইনফাইনাইট প্লেনের উপর থাকা প্রত্যেকটা পয়েন্টে y x³/6 মেনে চলে। তাহলে y এর ভ্যালু কত হবে 1/6 মিটার। মানে এই গ্রাউন্ড থেকে 1/6 মিটার উঁচুতে যে কোনো একটা পয়েন্টে যদি আমি রাখি, তাহলে মোটামুটি ওটাকে কি করা যায় বল, স্টেবল পয়েন্টে আমি রাখতে পারবো। তো মোটামুটি আমার 2014 অবধি সলভ হয়ে গেল জেইই মেন। তো সেটাই আমার কিন্তু আজকের লাস্ট টপিক। এর পরের দিন আমরা আরো কিছু, যেটা বললাম যে এসসি ভার্মার কিছু আমরা সবকটার বেশিরভাগ ফ্রি বডি ডায়াগ্রাম গুলো আমরা সলভ করে নেবো এসসি ভার্মার, সেটা হবে। এবং আরো আমি অনেক কিছু করাবো অন্যান্য জেইই পেপার থেকে। তো দ্যাট উইল বি মাই সেকেন্ড লেকচার অন মেকানিক্স। মেকানিক্সের কিন্তু যদি মে মাসে লকডাউন না খোলে, আপাতত পুরো মেকানিক্স মে মাসটা কিন্তু পুরো মেকানিক্সই চলবে। মানে মেকানিক্সের আন্ডারে তো সার্কুলার মোশন, রোটেশনাল মোশন এন্ড তোর ধরে নে ওয়ার্ক পাওয়ার এনার্জি, যদি আমার ক্লাসে হয়ে গেছে তাও একবার পড়াবো। ওয়ার্ক পাওয়ার এনার্জি, কাইনেমেটিক্স এন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটাও হয়ে গেছে। তো কাইনেমেটিক্স আর ফিজিক্যাল ওয়ার্ল্ড একদিন আমি শুধু সব অঙ্ক পড়িয়ে দেবো, যা ইয়ারলি এসছে সেরকম ভাবে পড়াবো না, কিন্তু ওয়ার্ক পাওয়ার এনার্জি এগুলো আমি আবার পড়াবো। আচ্ছা, দ্যাট মে মাসটা পুরোই মেকানিক্স চলবে, দেন আমার গ্র্যাভিটেশন বা এইসব পার্টগুলো চলবে। তো দ্যাটস অল। তোরা অঙ্কগুলো প্র্যাকটিস কর আর মেকানিক্সের যে কোনো বই থেকে মেকানিক্সের অঙ্কগুলো কর, তাহলেই হবে।